শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। রয়টার্সের দাবি দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি ভবনের পোস্টে মিলল ইঙ্গিত। 23তম রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল, মন্ত্রিসভায় নতুন 4 মুখ। দেশের জ্বালানি খাতকে আবারও কয়লা নির্ভর করার পরিকল্পনা, 90 দিনের জ্বালানি মজুত নিতে যাচ্ছেন সরকার। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসের 23 থেকে 25 তারিখ দিল্লি সফর করতে পারেন বলে ভারতীয় একটি সংবাদ মাধ্যমের বরাতে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার রয়টার্স লিখেছে, 2024 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই প্রতিবেশী দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। তা কাটিয়ে উঠতে চলমান প্রচেষ্টার মধ্যে এ সফরের সম্ভাব্য সময়সূচি সামনে এলো। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা। রয়টার্সের খবরে বলা হয়েছে, তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর সেটি আবারও প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শেখ হাসিনার প্রত্যার্পণকে ঘিরে টানাপোড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে শুক্রবার ভারতের রাষ্ট্রপতি ভবনের এমন কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার রাষ্ট্রপতি ভবনের ওয়েবসাইট প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 22 আগস্ট রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হবে না। কারণ হিসেবে বলা হয়েছে, বাংলাদেশ প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণ মহড়া হবে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কথা বলা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম সেখানে উল্লেখ করা হয়নি, সফরের তারিখও জানানো হয়নি। কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যে তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে আলোচনা চলার মধ্যে এমন ঘোষণা স্বাভাবিকভাবেই সফরের প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু এর পরপরই রাষ্ট্রপতির ভবনে কোনো কারণ না দেখিয়ে ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয়। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। রাষ্ট্রপতির ভবন ওই বিজ্ঞপ্তি দেওয়ার পর তার ছবি প্রকাশ করে এক্সে পোস্ট দিয়েছিল বার্তা সংস্থা IANS। ভারতের তথ্য অধিদপ্তর ওই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, কিন্তু পরে দুটোই সরিয়ে ফেলা হয়। এ বিষয়ে ভারত সরকারের আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো আসেনি। IANSও পরে পোস্ট সরিয়ে ফেলার কোনো কারণ জানায়নি। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথ করিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার দুপুর থেকেই ঢাকায় বঙ্গভবন ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। বঙ্গভবনের আশেপাশের সড়কগুলোতে পরিবহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন 4 মন্ত্রী এবং 1 প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করিয়েছেন। এদের মধ্যে মন্ত্রী মঈন খান, আন্দালিব রহমান পার্থ এবং সাচিং প্রু জেরি এই মেয়াদ প্রথমবার মন্ত্রী হলেন। প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কনও নতুন। আর বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন। এই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানম রিতাকে অন্য একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, সাচিং প্রুজেরি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আর শামীম কায়সার লিঙ্কন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। মির্জা ফখরুলের ছেড়ে আসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব বিএনপির অন্যতম জ্যেষ্ঠ নেতা মঈন খান পেতে যাচ্ছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হচ্ছেন। তার স্থলাভিষিক্ত হতে পারেন আন্দালিব রহমান পার্থ। আওয়ামী লীগ আমলে সিদ্ধান্ত হয়েছিল, পরিবেশের ক্ষতি করে দেশীয় কয়লা আর তোলা হবে না। বিশেষ করে বহুল আলোচিত ফুলবাড়ী কয়লা খনি থেকে কয়লা না তোলার সিদ্ধান্ত হয়। তাই অবশেষে 2022 সালের পর ফুলবাড়ীতে নতুন ভবন তোলার অনুমোদন দেওয়া হয় প্রায় 2 দশক পর। কিন্তু সরকার এসব সিদ্ধান্ত থেকে সরে আসছে। উন্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়ী থেকে কয়লা তোলার পাশাপাশি বিদ্যুৎ সংকট মেটাতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে ঝুঁকতে যায় সরকার। বিদ্যুৎ সংকট মেটাতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে ঝুঁকতে চায় সরকার। এছাড়া 2029 সালের মধ্যে দেশকে বড় আকারের ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে জ্বালানি সরবরাহ ব্যবস্থা উন্নত করা এবং এর পরবর্তী 5 বছরের মধ্যে টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান।
জ্বালানি সংকট পরিস্থিতি নিয়ে গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব ও সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময়কার অবস্থার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনামূলক বিশ্লেষণ এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি উন্নয়নে 2029 সাল পর্যন্ত মধ্যমেয়াদী ও 2035 সাল মেয়াদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মামুন তিতুমির বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আগামী শীতকালের মধ্যে শিল্পে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং আগামী গ্রীষ্মকালের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দৃশ্যমান অগ্রগতি হবে। স্বল্পমেয়াদে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের উপর নির্ভরতা কমিয়ে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালানোর উপর গুরুত্ব দিচ্ছে সরকার। এতে বিদ্যুতে ভর্তুকির পরিমাণ কিছুটা বাড়িয়ে হলেও শিল্পে গ্যাস সরবরাহ বাড়াতে এই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি বিভাগ প্রধানমন্ত্রীকে আরও জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালুর মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হলে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর চাপ কিছুটা কমবে এবং বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ঘটবে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি ক্যামেরা চালুর প্রথম দিন গত মঙ্গলবার 446টি মামলা হয়েছিল। দ্বিতীয় দিন বুধবার মামলা হয়েছে মাত্র 42টি, অর্থাৎ একদিনের ব্যবধানে মামলা কমে নেমেছে 1/10। অতিরিক্ত গতি ও উল্টো পথে গাড়ি চালানো, এই দুই কারণে স্বয়ংক্রিয়ভাবে এই মামলাগুলো হয়েছে। এর ভিত্তিতে মহাসড়কে শৃঙ্খলা ফেরা নিয়ে আশাবাদী হচ্ছেন পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা। পুলিশ কর্তৃপক্ষ বলেছেন, মহাসড়কে এআই প্রযুক্তির ক্যামেরা স্থাপন করার ফলে চালকদের মধ্যে শৃঙ্খলার প্রবণতা দেখা যাচ্ছে। অন্যদিকে সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, মামলা ও জরিমানা এড়াতে চালকেরা এখন থেকে আরো বেশি সতর্ক হচ্ছেন। হাইওয়ে পুলিশের তথ্য বলছে, গত মঙ্গলবারে উদ্বোধনের দিনে মহাসড়কের অতিরিক্ত গতি ও উল্টো পথে গাড়ি চালানোর দায়ে মোট মামলা হয়েছিল 446টি। এর মধ্যে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে মামলা হয়েছে 417টি। এই অপরাধে কুমিল্লা অঞ্চলে সর্বোচ্চ 397টি এবং গাজীপুর অঞ্চলে 20টি মামলা নিবন্ধিত হয়। অন্যদিকে উল্টো পথে গাড়ি চালানোর দায়ে 29টি মামলা করা হয়। এর মধ্যে গাজীপুর অঞ্চলে 23টি এবং কুমিল্লা অঞ্চলে 6টি শনাক্ত হয়েছে। সারা দেশে মোট 8টি অঞ্চলের ভিত্তিতে মহাসড়ক দেখভাল করে হাইওয়ে পুলিশ। এআই প্রযুক্তি যে অঞ্চলে লাগানো হয়েছে তা গাজীপুর ও কুমিল্লা অঞ্চলের মধ্যে পড়েছে। মহাসড়কে নারায়ণগঞ্জ জেলা পর্যন্ত অংশ গাজীপুরের অঞ্চলের মধ্যে এবং দাউদকান্দি থেকে শুরু করে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত কুমিল্লা অঞ্চলের মধ্যে পড়েছে। গত বুধবার দ্বিতীয় দিনে শুধু অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে ওই দুই অঞ্চলের মামলা হয়েছে মাত্র 42টি। আর উল্টো পথে গাড়ি চালানোর পর অপরাধ কেউ করেনি, অর্থাৎ স্বয়ংক্রিয় মামলা হয়নি। এ তথ্য ইঙ্গিত দিচ্ছে এআই ক্যামেরা ভিত্তিক প্রযুক্তি স্থাপনের কারণে রাতারাতি অনিয়ম করার প্রবণতা কমতে শুরু করেছে। হাইওয়ে পুলিশ বলছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তি ক্যামেরা চালুর দ্বিতীয় দিনেই পাল্টাতে শুরু করেছে ট্রাফিক ব্যবস্থাপনার চিত্র। তবে কর্তৃপক্ষ জানায়, সার্বিকভাবে মহাসড়কে আইন মেনে চলার প্রবণতা কতটা বাড়ছে ও দুর্ঘটনা কমছে কিনা নির্দিষ্ট সময় পরপর তা মূল্যায়ন করা হবে। হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত 250 কিলোমিটারে 1427টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এগুলোর একটি ডেটা সেন্টার ও 5টি মনিটরিং সেন্টার থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এতে ব্যয় হয়েছে 142 কোটি টাকার কিছুটা বেশি। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। বেসরকারি খাতে ঋণের চাহিদা কমে যাওয়ায় কলমানি, অন্তব্যাংক রেপো ও বাংলাদেশ ব্যাংকের রেপো থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর ধার নেওয়ার পরিমাণও কমেছে। ব্যাংকগুলোর স্বল্পমেয়াদী তারল্য ব্যবস্থাপনায় সাধারণ এসব উৎস ব্যবহার করা হয়। কোনো ব্যাংকের হাতে সাময়িকভাবে নগদ অর্থের ঘাটতি তৈরি হলে অন্য ব্যাংক থেকে কলমানিতে ধার নেওয়া হয়। একইভাবে জামানতের বিপরীতে আন্তঃব্যাংক রেপো বা বাংলাদেশ ব্যাংকের রেপো থেকেও অর্থ নেওয়া যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুলাই মাসে এই 3 উৎস থেকে বাণিজ্যিকভাবে ব্যাংকগুলোর মোট ধার নেওয়া ছিল প্রায় 2,78,000 কোটি টাকা। জুনে এ পরিমাণ ছিল প্রায় 3,97,000 কোটি টাকা, অর্থাৎ এক মাসের ব্যবধানে ধার নেওয়া হয়েছিল পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে।
বেসরকারি খাতে ঋণ প্রবাহের দুর্বলতা এ পরিস্থিতির অন্যতম কারণ বলে মনে করছেন ব্যাংকাররা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুন শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 4.47% নেমে এসেছে। মে মাসে এ প্রবৃদ্ধি ছিল 4.98%। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। ভালো ক্রিকেট খেলতে চাই, কথাটা বাংলাদেশ থেকে বলে আসছেন নাজমুল হোসেন। অস্ট্রেলিয়াতে এসেও বলেছেন ম্যাকাই টেস্টের আগের দিনও। ডারউইন টেস্টে 9 উইকেটের অবিস্মরণীয় জয়ের পর প্রত্যাশার পারদ এখনো উঁচুতে। উইকেট বাতাস মিলিয়ে একদিকে ম্যাকাইয়ের পেস সহায়তা কন্ডিশন, আরেকদিকে আহত বাক অস্ট্রেলিয়ার সিরিজ হারের সঙ্গে ধবল ধোলাই এড়ানোর তাড়না। সবকিছুর পরও ম্যাকাইতে বড় কিছুর আশাই করছেন বাংলাদেশের মানুষ আর অস্ট্রেলিয়া প্রবাসী সমর্থকেরা। তবে অধিনায়ক নাজমুল হোসেন এখন অত বড় কিছুর দিকে তাকাচ্ছেন না। তিনি তার আগের কথাতেই আছেন। ভালো ক্রিকেট খেলতে চান এবং সেটা ম্যাকাই টেস্টের 5 দিনেই। আজ গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। টেস্টের 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই। এক একটা দিন, এক একটা সেশন আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি সেটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় প্রক্রিয়াটা ঠিকঠাক অনুসরণ করলে ফল এমনি এমনি আসবে। তাই ফলাফলের দিকে না তাকিয়ে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।